গল্পটি নাফিসা নামের একটি গরিব দর্জি যে পরিশ্রম করে তার পরিবার চালাতো। সে একটি ছোট সেলাইয়ের দোকান চালাতো। পুরো গ্রামে তার সেলাইয়ের খুব চর্চা ছিল। তার সেলাই এত চমৎকার ছিল যে গ্রামের সবচেয়ে বড় জমিদারের বেগমও তার থেকেই কাপড় সেলাতো। একদিন সে তার সেলাই করা কাপড় প্রস্তুত করে দেখে যে জমিদারের বেগম সেটি নিতে কাউকে পাঠায়নি। তার আব্বার জন্য ওষুধ আনতে হবে, কারণ তার আব্বার শরীর খুবই খারাপ ছিল। সে কাপড় নিয়ে নিজেই প্রাসাদে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে বেগম সাহেবা এখনো আসেনি। সে ঘন্টার উপরে অপেক্ষা করে। তারপর অবশেষে বেগম সাহেবাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায়। বেগম সাহেবা সিল্কের লাল শাড়ি পরেছিল, গলায় সুন্দর ভারী হার ঝুলছে। সে নাফিসার দিকে রাগী চোখে দেখি বলে, এবার খুব দেরি করে ফেলেছ শাড়ি সেলাই করতে। সে ঘাবড়ে গিয়ে বলে, বেগম সাহেবা, আমি তো 2 দিন আগেই আমার কাজ শেষ করে রেখেছি। ভেবেছিলাম আপনার দাসী এসে নিয়ে যাবে, কিন্তু সে আসেনি দেখে আমি নিজেই নিয়ে এসেছি। বেগম সাহেবা রেগে গিয়ে বিড়বিড় করে বলতে থাকে, এই সকিনা আজকে আসুক, তাকে দেখে নেব। তারপর সে এক এক করে কাপড় খুলে দেখছিল। কিছুক্ষণ পর তার রাগ একটু কম হয়, আর সে প্রশংসা করে বলতে থাকে, সেলাই তো খুব সুন্দর করেছো, পরে দেখবো যে ফিটিং ঠিক আছে কিনা। নাফিসা দীর্ঘশ্বাস ফেলে। সে ভাবে এবার হয়তো সে তার পারিশ্রমিক পেয়ে যাবে, কিন্তু তখনই প্রাসাদের এক কোণা থেকে শোরগোল ওঠে। এমন লাগছিল যেন খুব বড় কিছু হয়ে গেছে। সব মানুষ সেদিকেই দৌড়ে যাচ্ছিল। কারো হাতে মোটা বাঁশ ছিল, বা কারো হাতে লাঠি। বেগম সাহেবা অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে আর চৌকিদারকে ডেকে জিজ্ঞেস করে, কি হয়েছে। চৌকিদার চিন্তিত আওয়াজে বলে, বেগম সাহেবা, এই মাত্রই মালির বাগানে একটি অনেক বড় ইচ্ছাধারী নাগ দেখেছে। শুক্রিয়া যে মালি তাকে দেখে ফেলেছিল। খুব জলদি আমরা তাকে ধরে ফেলবো। এটুকু শুনতেই প্রাসাদের সব লোক জড়ো হয়ে যায়। দর্জিও ঘাবড়ে যায়, কিন্তু তার নিজের পারিশ্রমিকের চিন্তা ছিল। সে কাঁপতে কাঁপতে বলে, বেগম সাহেবা, আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দিন, আমাকে যেতে হবে। বেগম সাহেবা এক নজর তার দিকে তাকায় আর অবহেলার সাথে বলে, হ্যাঁ, আমি সকিনার কাছে টাকা পাঠিয়ে দেব, আরো অনেক কাপড় সেলাবো তোমাকে দিয়ে। নাফিসার বিশ্বাস ভেঙে যায়। সে নিরাশ হয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসে আর প্রতিবেশী খালা রুকাইয়ার কাছে কিছু টাকা ধার চায়। কিন্তু খালা তার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, আমরা কোনো ব্যাংক না যে প্রতিবার তোমাকে ধার দেব। কিন্তু তার বড় মেয়ে আসুমান অনেক দয়ালু ছিল। সে নাফিসাকে কিছু টাকা দেয়। নাফিসা কৃতজ্ঞ চোখে তার দিকে তাকায় আর দ্রুত তা ফিরিয়ে দেওয়ার কথা দেয়। বাড়ি ফেরার পথে নাফিসা আব্বার জন্য ওষুধ কেনে আর কিছু সবজি নেয়। আব্বা চৌকির উপর শুয়েছিল আর ছোট ভাই সোহেল টিউশন থেকে মাত্র ফিরে এসেছে। এরা 3 জনই একে অপরের সব ছিল। আমার মৃত্যু বহুত আগেই হয়ে গিয়েছে আর বাবা অসুস্থ। যদি নাফিসার হাতে সেলাইয়ের গুণ না থাকতো, তাহলে হয়তো তারা না খেতে পেয়ে মারা যেত। রাতে যখন নাফিসা আব্বাকে প্রাসাদের নাক দেখা যাওয়ার কথা বলছিল, তখন আব্বা চিন্তিত হয়ে পড়ে। সে নিচু স্বরে বলে, একদিন তো তার ফিরে আসারই ছিল, সে কতদিনই বা প্রতিশোধ না নিয়ে থাকতো। নাফিসা অবাক হয়ে বলে, আব্বা, আপনি কি বলছেন। আব্বা দীর্ঘ শ্বাস ফেলে বলে, যদি তারা তাকে মেরে দেয় তাহলে সে আবার ফিরে আসবে। ইচ্ছাধারী নাগ কখনোই মরে না, 100 বছর পর আবার জন্ম নেয়। নাফিসা হেসে দেয়, বলে, আব্বা, আপনিও না, এসব শুধু গল্পর কাহিনী। কিন্তু আব্বার চেহারার গম্ভীরতা তাকে চিন্তায় ফেলে দিচ্ছিল। সন্ধ্যা হতেই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায়। ঝড়ো হাওয়ায় ঘরের কাঁচা দেয়ালগুলো কেঁপে কেঁপে উঠছিল। নাফিসা ভয় পেতে থাকে। সে দ্রুত সোহেলকে ঘরে ডেকে নেয় আর আব্বার চৌকি ঘরের ভেতর বিছিয়ে দেয়। রাত অনেক হয়েছিল। তখন হঠাৎ দরজায় জোরে কেউ কড়া নাড়ে। নাফিসা চমকে উঠে। এত রাতে কে বা আসতে পারে? নাফিসা ভেতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে? বাহিরে থেকে আওয়াজ আসে, আমি মুসাফির, আহত অবস্থায় আছি, 1 রাতের জন্য আশ্রয় চাই। নাফিসা জানতো যে তাদের ঘরে কম বেশি মুসাফিররা আসে, কিন্তু এত রাতে কোনো অপরিচিত মানুষকে ঘরে ঢোকানো কি ঠিক হবে? কিন্তু যখনই সে দরজা খোলে, তো সামনে দাঁড়ানো যুবককে দেখে নাফিসা স্তব্ধ হয়ে যায়। গভীর কালো চোখ, উজ্জ্বল ফর্সা গায়ের রং, আর একটি রাজপুত্রের মতো ব্যক্তিত্ব। কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। জায়গায় জায়গায় গভীর আঘাত ছিল, কাপড়ের রক্তে ভরা ছিল। নাফিসা ঘাবড়ে গিয়ে বলে, আপনার এত আঘাত কিভাবে লেগেছে? সে বলে, লোকেরা মেরেছে, কোনো জায়গা বাদ রাখিনি, কিন্তু আমিও তাদের ছাড়বো না। তার কথায় আজব এক কষ্ট লুকিয়েছিল। নাফিসা দরজা খুলে তাকে ভেতরে আসতে দেয়। সে পিলারের কাছে বসে পড়ে। নাফিসা ভাবছিল যে আব্বাকে ডেকে তুলবে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে আব্বার শরীর ভালো নেই। সে নাফিসাকে জিজ্ঞেস করে, আপনার কাছে কোনো কাপড় হবে? নাফিসার কাছে শুধু নতুন কাপড়ই ছিল। পরে তার নিজের পুরনো ওড়নার কথা মনে পড়ে। সে ওড়নাটি বের করে তাকে দিয়ে দেয়। তার হাতে ক্ষত ছিল, তাই নাফিসা নিজেই তাকে ওষুধ লাগিয়ে দিয়ে পট্টি বেঁধে দেয়। নাফিসার হার্টবিট বেড়েই যাচ্ছিল। সে এর আগে কখনো কোনো পরপুরুষকে এত কাছ থেকে দেখেনি। সে চুপচাপ বসেছিল, যেন নিজের সবটা হারিয়ে ফেলেছে।
নাফিসা তাকে খাবারের কথা জিজ্ঞেস করে। সে বলে যদি অল্প কিছু খাবার পেতাম তো ভালোই হতো। নাফিসা জলদি রাতে বেঁচে থাকা খাবার এনে তাকে দিয়ে দেয়। নাফিসা ভাবতে থাকে এমন সুন্দর যুবক এই গ্রামে কার বাড়িতে এসেছে। তার চোখ কোনো সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল না। সে বলে আপনার আমার জন্য মাঝ রাতে কষ্ট করতে হয়েছে, এজন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু কি বা করতাম, খুবই কষ্ট করে জীবন বাঁচিয়ে এখানে এসেছি, না হলে তারা আমাকে মেরেই ফেলতো। নাফিসা অস্থির হয়ে বলে ওঠে আপনার শত্রুরা এই গ্রামের মানুষ? সে মাথা নেড়ে বলে আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আপনি আমার উপর দয়া করতে পারেন। যতদিন না আমার আঘাতগুলো সেরে উঠছে আমাকে এখানে থাকতে দিন, আর কাউকে এ ব্যাপারে কিছু বলবেন না। নাফিসা না ভেবেই বলে দেয় আপনি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন, আমাদের বাড়িতে কেউ যাওয়া আসা করে না। সে কতক্ষণ নাফিসার দিকে তাকিয়ে থাকে, তারপর মাটিতে শুয়ে পড়ে। হয়তো ক্লান্তির সীমার বাইরে ছিল। নাফিসাও তাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার চোখ খুলে তো ঘাবড়ে যায়। ঘরে সেই অপরিচিত লোকটির কোনো চিহ্নই ছিল না। সে তো বলেছিল 3 দিন থাকবে, তাহলে হঠাৎ কোথায় চলে গেল? এইসব ভাবতে ভাবতে সে আব্বার সোহেলের জন্য নাস্তা তৈরি করে, কিন্তু সে চিন্তিত হয়েছিল। হঠাৎ আব্বা তাকে ডাকলে সে চায়ের পেয়ালা রেখে আব্বার কাছে যায়। আব্বার চেহারায় অস্থিরতা ছিল। আব্বা গম্ভীর আওয়াজে নাফিসাকে জিজ্ঞেস করে মাটিতে এই দাগগুলো কিসের? নাফিসা মাটিতে তাকিয়ে দেখে সত্যিই সেখানে আজব এক চিহ্ন ছিল। নাফিসা কিছু বুঝতে না পেরে বলে আব্বা না জানি কোন জিনিসের, আপনিই বলুন, আপনি আমার থেকে বেশি অভিজ্ঞ। আব্বা দীর্ঘ শ্বাস ফেলে বলে এমন চিহ্ন তো খেতে দেখা যেত যেখানে নাগেদের বসবাস ছিল। মনে হচ্ছে এখান দিয়ে কোনো নাগ গিয়েছে। আব্বার কথা শুনে নাফিসার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু পরের মুহূর্তে সে হাসতে থাকে। নাফিসা বলে আব্বা নাগ প্রাসাদে ছিল, এখানে না। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আব্বা বলে ভয় দেখাচ্ছি না মা, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু এই দাগগুলো আমার কাছে নাগদেরই মনে হচ্ছে। নাফিসা আব্বার কথাগুলো হালকাভাবে নেয়, কিন্তু তার মনে কিছু প্রশ্ন জাগছিল। সে মনে মনে অন্য কারো কথাই ভাবছিল। আসলে সে কে ছিল আর কোথায় বা চলে গেল? যদি সে আবার ফিরে আসতো তাহলে নাফিসা তার নামটি জিজ্ঞেস করতে পারত। এই অস্থিরতার মধ্যেই সে প্রতিবেশী খালার মেয়ের বিয়ের জন্য কাপড় সেলাতে শুরু করে। কিছুক্ষণ পর খালা তার কাপড় নিতে আসে। সে নাফিসাকে গভীরভাবে দেখে বলতে থাকে তোকে তো পুরো জীবন কুমারীই থেকে যেতে হবে। নাফিসা অবাক হয়ে খালার দিকে তাকিয়ে থাকে। খালা শ্বাস ছেড়ে বলে দেখ, একদিকে তোর বাবা অসুস্থ, বাড়িতে খাবার মতো কিছু নেই, তোর ছোট ভাই এখনো বাচ্চা, আর এমন অবস্থায় তোর বিয়ে কিভাবে হবে? নাফিসা নিম্ন স্বরে জবাব দেয় খালা আমার বিয়ের জন্য কোনো তাড়া নেই, আমি আব্বা আর ভাইকে দেখাশোনা করব, এটাই আমার জন্য যথেষ্ট। খালা তার মাথায় হাত রেখে বলে আল্লাহ তোকে সাহস দিক, কিন্তু তোকে দেখে মায়া হয়। নাফিসা তার কথায় উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। এই সমস্ত কথা শোনার অভ্যাস নাফিসার হয়ে গিয়েছিল। সন্ধ্যায় সোহেল টিউশন থেকে ফিরে আসে আর বলে শিক্ষক টিউশন ফিস চেয়েছিল। নাফিসা তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে 1-2 দিনের মধ্যে দিয়ে দেব। নাফিসার বেগম সাহেবের উপর রাগ হচ্ছিল যে এখনো দাসীর কাছে তার টাকাটি পাঠায়নি। হয়তো নাফিসার সেখানে আবার যেতে হবে। রাতের বেলা যখন নাফিসা কাপড় সেলাচ্ছিল তখনই তার পেছন থেকে পরিচিত এক কণ্ঠ ভেসে আসে, কেমন আছো তুমি? নাফিসা চমকে যায়। সে পেছনে ঘুরে দেখলে তার হোশ উড়ে যায়। সেই যুবকটি তার সামনে বসেছিল। নাফিসা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে তুমি ভেতরে এলে কিভাবে? সে দরজার দিকে ইশারা করে দেখায়। দরজা খোলা ছিল। নাফিসার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তো সোহেলকে সাবধান করেছিল যেন দরজা ঠিকভাবে বন্ধ করে। ঘাবড়ে গিয়ে নাফিসা জলদি দরজা বন্ধ করে আসে। নাফিসা তাকে জিজ্ঞেস করে তুমি বলেছিলে 3 দিন পর্যন্ত থাকবে, তো কোথায় চলে গিয়েছিলে? ছেলেটা মুচকে হেসে বলে তো তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? নাফিসা তার কথায় লজ্জা পায়। হয়তো ছেলেটি নাফিসার অস্থির হয়ে থাকার কারণ বুঝতে পেরেছে। তারপর সে নিম্ন স্বরে বলে আমি তোমার ভালোর জন্যই চলে গিয়েছিলাম, যদি এখানে আমাকে কেউ দেখে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে। নাফিসা তাকে জিজ্ঞেস করে তোমার খাবার কিছু চাই? সে মাথা নেড়ে সম্মতি জানায়, বলে যদি একটু দুধ পেতাম তাহলে ভালো হতো। নাফিসা কোনো কিছু না ভেবেই আব্বার জন্য রেখে দেওয়া দুধ এনে তাকে দেয়। নাফিসা দেখে সে এমন ভাবে দুধ খাচ্ছিল যেন তার এটার খুবই দরকার ছিল। দুধ শেষ করে সে খালি গ্লাস ফেরত দিতে গিয়ে বলে তুমি অনেক দয়ালু মেয়ে। নাফিসা তার কথা শুনে চুপ করে থাকে, কিন্তু ভিতরে ভিতরে নাফিসার মনে অনেক কিছু চলছিল। নাফিসা তাকে জিজ্ঞেস করে তোমার শত্রুরা কারা? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। ছেলেটি নাফিসার কথায় অসম্মতি জানিয়ে বলে না, আমি নিজের প্রতিশোধ নিজে নিতে চাই, শুধু আমার একটু সময়ের দরকার। নাফিসা তার সাথে কথা বলা এতটাই ব্যস্ত ছিল যে সে আব্বার আওয়াজ শুনতেই পায় না। নাফিসা মা এদিকে আসো। আব্বার আওয়াজ আসে। নাফিসা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ায় আর ভেতরে চলে যায়। আব্বা বলতে থাকে মা এতক্ষণ ধরে দেখছি বাইরে বসে কার সাথে কথা বলছো? তোমার কথা তো পরিষ্কার শোনা যাচ্ছিল। নাফিসার বুক কেঁপে উঠে। সে ঘুরে তাকায়, কিন্তু কেউ ছিল না। সে কোথাও চলে গিয়েছিল। নাফিসা নিজেকে সামলে নিয়ে বলে আব্বা আমি কারোর সাথেই কথা বলছিলাম না, হয়তো সেটা আপনার মনের ভুল ছিল।
আব্বা বলে, না আমি দেখেছি, এমন মনে হচ্ছিল যেন কেউ তোমার সামনে বসে আছে। নাফিসা খুবই কষ্টে তাকে বোঝায় যে তার কোথাও ভুল হচ্ছে। এসব তার মনের ভুল ছিল। যখন আব্বা ঘুমিয়ে পড়ে তো নাফিসা আবার যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। নাফিসা কষ্ট পায় যে সে না বলেই চলে গেছে। সকালে যখন নাফিসা নাস্তা বানাচ্ছিল তখনই আব্বার আওয়াজ আসে, নাফিসা এদিকে আসো মা, এই দেখো আজকেও ঠিক আগের দিনের মতোই চিহ্ন। নাফিসা বাইরে এসে দেখে সেদিনের মতোই সেই আজব চিহ্ন আজব মাটিতে দেখা যাচ্ছে। আব্বা ঘাবড়ে গিয়ে বলে, নাফিসা তুমি বলেছিলে প্রাসাদে একটি নাক দেখা গিয়েছিল, কিন্তু এখন তো এমন মনে হচ্ছে যে সেটা বেঁচে আছে আর আমাদের গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আব্বার চোখে মুখে ভয়ের ছাপ ছিল, আর নাফিসা চুপ করে তার কথা শুনে যাচ্ছিল। আব্বার বিশ্বাস ছিল যে প্রাসাদে যে নাক দেখা গিয়েছিল সেটা এখনো বেঁচে আছে আর পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। নাফিসা অস্থির হয়ে উঠে বলে, আব্বা সেই নাককে তো প্রাসাদের লোকেরা মেরে দিয়েছিল। কিন্তু আব্বার তার কথায় বিশ্বাস হয় না। সেদিনই নাফিসা আব্বাকে বলতে থাকে, বেগম সাহেবা আমার পারিশ্রমিক এখনো পাঠায়নি, আমার আসমানের টাকা পরিশোধ করতে হবে, তো আমি প্রাসাদে যাচ্ছি। সে সোহেলের খাবার তৈরি করে রেখেছিল আর তারপর পায়ে হেঁটে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাটা খুবই ছোট আর শুনশান ছিল। হঠাৎ নাফিসার মনে হতে থাকে কেউ তার পিছু নিচ্ছে। নাফিসা পিছনে ঘুরে তাকিয়ে অবাক হয়ে যায়। সেই যুবক তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে সেই চমক ছিল যা নাফিসাকে সবসময় অস্থির করে তুলতো। সে মুচকে হেসে বলে, তুমি যেখানে যাবে আমি সেখানেই পৌঁছে যাব। নাফিসা তার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি প্রাসাদে কেন যেতে পারবে না? ওখানে কি তোমার কারোর সাথে শত্রুতা আছে? সে মাথা নাড়িয়ে বলে, জলদিই তুমি সব জানতে পারবে, কিন্তু যতদিনে সত্য সামনে আসবে হতে পারে এই গ্রামে তখন আমি আর থাকবো না। নাফিসা ঘাবড়ে গিয়ে বলে, আল্লাহ না করুক, তুমি সবসময় এখানেই থাকো। নাফিসার হার্টবিট বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সে দেরি না করে আবার প্রাসাদের উদ্দেশ্যে যেতে থাকে। যখনই সে প্রাসাদে যায় বেগম সাহেবা তাকে দেখে বলে, আমি তোমার টাকা দিতে ভুলে গিয়েছিলাম, আজকাল প্রাসাদে অনেক সমস্যা চলছে। বেগম সাহেবা সকিনাকে আওয়াজ দেয়, যাও আমার রুম থেকে আমার পার্সটি নিয়ে আসো। সকিনা নাফিসার দিকে রাগী চোখে তাকায়, আর যখন নাফিসা বাইরে বেরিয়ে আসে তো পেছন থেকে সকিনা বলে ওঠে, তোর এখনো শান্তি হয়নি? প্রাসাদে এত ঝামেলা চলছে আর তুই নিজের টাকা নিতে এসেছিস? নাফিসা জোরে করে বলে ওঠে, লজ্জা কিসের? আমি নিজের পরিবার চালাই, আমাদের বাড়িতে তো খাবারেরই অভাব রয়েছে। সকিনা আবার বলে ওঠে, এখানে তো বেগম সাহেবা শুধু নিজের ছেলে আর স্বামীর চিন্তা করছে, পুরো খানদান বিপদে আছে। বেগম সাহেবা বারবার বলছে যেটার ভয় ছিল তাই হয়েছে। 3 দিন ধরে প্রাসাদে কেউ কিচ্ছু খায়নি। নাফিসা সব শুনে আরো চিন্তায় পড়ে যায়। সে ভাবে এমন কি বিপদ এসেছে যে প্রাসাদের লোকজন খাওয়াই ছেড়ে দিয়েছে। যখন নাফিসা বাড়ি পৌঁছায় সে দেখে চাচা ফজলউদ্দিন আব্বার কাছে বসেছিল। সে প্রাসাদের কর্মচারী ছিল আর প্রায় সময় আব্বার সাথে দেখা করতে আসতো। তারা দুজন নিম্ন স্বরে গল্প করছিল। নাফিসা শুনে যে চাচা ফজলউদ্দিন বলছিল কালকে অনেক বড় সাপুরিকে ডাকা হবে। সে 7ম গ্রামে থাকে, তার বয়স 90 বছর হয়ে গেছে। সে যেখানেই যায় বলে দেয় যে নাক কোথায় লুকিয়ে আছে। নাফিসা সব শুনছিল আর মনে মনে ভয় পাচ্ছিল। আব্বা বলে ওঠে, খারাপ কাজের পরিণতি খারাপই হয়, তাতে ভাবা উচিত ছিল যে 20 বছর পর সে আবার ফিরে আসবে। তারা দুজন কোনো গুরুত্বপূর্ণ কথা বলছিল, কিন্তু নাফিসাকে তাদের সাথে নেয়নি। দ্বিতীয় দিন খবর পাওয়া যায় যে সাপুরে গ্রামে এসেছে। পুরো গ্রাম সেই নাককে খুঁজছিল যেটা প্রাসাদে ঢুকেছিল আর যেটাকে মারার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু সেটা আহত হয়ে কোথাও পালিয়ে গিয়েছিল। না তো সে প্রাসাদে লুকিয়েছিল আর নাই গ্রামে তার কোনো খবর পাওয়া যাচ্ছিল। আর এই কারণেই জমিদার সাপুরেকে ডেকেছে। মাঝরাতে যখন নাফিসা বিছানায় শুয়েছিল তখন সে কারো উপস্থিতি টের পায়। সাথে সাথে নাফিসার চোখ খুলে যায়। সে ঘাবড়ে গিয়ে বাইরে আসে, কিন্তু যা দেখে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেই যুবক পিলারের কোনায় বসেছিল। তার অবস্থা থেকে নাফিসা চিন্তিত হয়ে পড়ে। নাফিসা তাকে জিজ্ঞেস করে, তুমি ভেতরে কি করে আসলে? ছেলেটা ঘাবড়ে গিয়ে বলে, আমি দেয়াল পেরিয়ে এসেছি, যদি এমনটা না করতাম তাহলে তারা আমাকে প্রাণে মেরে দিত। নাফিসা তাকে দেখতে থাকে। যুবক কেন বারবার নাফিসার কাছে আসে? তাকে দেখতেই নাফিসার মন অস্থির হয়ে ওঠে। নাফিসা তাকে তার আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করে। ছেলেটি মুচকি হাসি দিয়ে বলে, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমাকে একটি কথা বলতে চাই। তুমি অনেক সুন্দরী, একদম আমার রূপার মতো। এই শুনে নাফিসা একদম চমকে যায়। রূপা কে ছিল নাফিসা জিজ্ঞেস করে। ছেলেটির সুন্দর চোখগুলোতে পানি চলে আসে। সে বলে, সে আমার ভালোবাসা ছিল, তোমার চোখগুলো একদম তার মতোই। তোমাকে দেখে আমার শুধু তার কথাই মনে পড়ে। নাফিসার মনে হতাশা ছেয়ে যায়। এর মানে ছেলেটি আগে থেকেই অন্য কাউকে ভালোবাসতো। নাফিসা ভাবতে থাকে, আমি তো শুধু একটি গরিব দর্জি, আর এই তো কত সুদর্শন এক যুবক, তার তো কোনো রাজকুমারীর সাথেই থাকা উচিত। নাফিসা নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, তো রূপা কোথায় চলে গিয়েছে? ছেলেটার চেহারা গম্ভীর হয়ে যায়। সে বলে, ইস, যদি সে বেঁচে থাকতো, কিন্তু আফসোস সেই দুনিয়াতে নেই। তার কথাগুলো এত কষ্টে ভরা ছিল যে নাফিসা বুঝতে পারে রূপা আসলেই খুবই ভাগ্যবান ছিল, যাকে এই ছেলেটি এত ভালোবাসতো। ছেলেটার চোখে মুখে হঠাৎ রাগ ভেসে ওঠে। সে বলে ওঠে, আমার রূপাকে আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। সে বলে, এই দুর্ঘটনা আমাকে শেষ করে দিয়েছে।
আমি ভেতরে ভেতরে জ্বলছি আর আমার শত্রুদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে রয়েছি। নাফিসা জিজ্ঞেস করে, কে মেরেছে তোমার রূপাকে? ছেলেটা কতক্ষণ নাফিসার দিকে গভীরভাবে তাকিয়ে থাকে, তারপর সেখান থেকে চলে যায়। আমি আবার আসবো বলে সে রাতের অন্ধকারে হারিয়ে যায়। পরের দিন ফজলুদ্দিন চাচা নাফিসার আব্বার কাছে আসে। সে বলতে থাকে, আজকে সাপুরে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে দেখবে, তোরও এসব দেখা উচিত। আব্বা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তারপর ফজলুদ্দিন চাচা তার কানে কিছু বলে আর সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ফজলুদ্দিন চাচার আব্বা বাইরে যায়, কিন্তু যখন তারা ফিরে আসে তো বিড়বিড় করে কিছু বলছিল। পুরো গ্রাম খুঁজে দেখা হয়েছে, কিন্তু সে আহত নাগকে এখনো পাওয়া যায়নি। কিন্তু পরের দিন যা হয়েছিল তাতে সবার হুঁশ উড়ে যায়। প্রাসাদের মালিক নিজেদের লোক নিয়ে তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, সাথে একটি বুড়ো সাপুরেও ছিল। প্রাসাদের মালিক চিৎকার করে বলে ওঠে, নুরুদ্দিন, তুই সেই নাগকে তোর বাড়িতে লুকিয়ে রেখেছিস। আব্বা মাথা নিচু করে বলে, আমি কিছুই জানি না। মালিক মুচকি হেসে বলে, যদি আমার কথাটি সত্য প্রমাণিত হয় তাহলে শাস্তির জন্য প্রস্তুত থেকে নিও। সাপুরে বিন বাজায়। তখনই হঠাৎ দেওয়ালের পাশে এক বিরাট বড় নাগ আসে। সে ঝোপঝাড়ের পিছনে গিয়ে গায়েব হয়ে যায়। পুরো গ্রাম তার পেছন পেছন দৌড়ায়, কিন্তু তাকে খুঁজে পায় না। নাফিসা ভয়ে কাঁপছিল। সে আব্বাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? প্রাসাদের মালিক আপনাকে এমন ভাবে কেন বলছিল? আব্বা দীর্ঘ শ্বাস নেয় আর বলে, কারণ আমি তার অনেক গোপন কথা জানি। নাফিসা অবাক হয়ে বলে, তো আপনিও কি একজন সাপুরে ছিলেন? বা মাথা নিচু করে বলতে থাকে, এটা 20 বছর আগের কাহিনী, যখন এই গ্রামে আমার আর প্রাসাদের মালিকের অনেক চর্চা ছিল। আমি একজন বিরাট বড় সাপুরে ছিলাম, কিন্তু একটি দুর্ঘটনার পর থেকে আমি এই কাজ বাদ দিয়ে দেই। আমাদের গ্রাম সেখানে ছিল যেখানে সাপেদের বাসস্থান ছিল। ঠিক সেই সময়ে প্রাসাদে নতুন নতুন ঝামেলা হচ্ছিল, কিন্তু প্রাসাদের এক গোপন কোনায় একজোড়া নাগের উৎপত্তি হয়ে যায়। এরা দুজন নিজেদের জগতে মগ্ন ছিল, না জানে কি তপস্যা করছিল। কিন্তু প্রাসাদের মালিকেরা তাকে দেখে ফেলে। তারা সেই নাগ জোড়াকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, কারণ নাগের ভয় সব মানুষের মনেই ছিল। আমি সব সময় আমার আব্বার সাথেই থাকতাম। আমার এখনো সেদিনটি মনে আছে, যেদিন প্রাসাদের মালিক আব্বাকে ডেকেছিল আর আব্বাকে বলছিল, তোকে এই সাপদের মারতে হবে। আব্বা পরিষ্কারভাবে মানা করে দিয়ে বলে, কখনোই না, আমি এই কাজটি কখনো করতে পারবো না। যদি কোনো নাগকে মারা হয় তাহলে নাগিন 100 বছর ধরে তোমার পিছু করবে, আর যদি কোনো নাগিন মারা যায় তাহলে সেই নাগ তোমার পিছু কখনোই ছাড়বে না, কখনো না কখনো অবশ্যই ফিরে আসবে। আব্বা তাদের কথায় মানা করে দিলে তারা আব্বার উপর অনেক রেগে যায়। সেই সময় তো আব্বা চুপ ছিল, কিন্তু আমি কি জানতাম যে শহর থেকে গ্রামে ফেরার সময় প্রাসাদের কিছু লোক আমাকে অপহরণ করে নেবে। তারা জোর করে আমাকে প্রাসাদের ভেতর নিয়ে যায় আর বলতে থাকে, তুই তো সাপুরের ছেলে, তো এখন তুই বিন বাজাবি। আমরাও দেখি সাপগুলো কোথায় লুকিয়ে আছে। আব্বা বিষয়টিতে পরিষ্কারভাবে মানা করে দিয়েছিল। আর সেই নাগ জোড়াদের কোনো ক্ষতি করতে চায়নি, কিন্তু তারা তখন আমাকে অপহরণ করে রেখেছিল, তাই না চাওয়া সত্ত্বেও আমাকে কাজটি করতে হয়। সেই রাত খুবই বেদনাদায়ক এক ঘটনা ঘটে। তখনই আমি বিন বাজাতে শুরু করি, তারা দুজন ঝিমতে ঝিমতে বাইরে চলে আসে। তাদের খুবই কম বয়সী আর মাসুম দেখাচ্ছিল। অনেক সুন্দর সেই কমলা রঙের নাগ নাগিনের জোড়া আজও আমার চোখে ভেসে ওঠে। আমি সেই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে দেখি। যখনই আমি তাদের বাইরে আসতে দেখি, আমি দ্রুত সেখান থেকে পালিয়ে আসি। কিন্তু আমি কোথায় জানতাম যে এই রাতে নাগিন তার জীবনটাই হারিয়ে ফেলবে। প্রাসাদের মালিকের হুকুমে তার লোকেরা নাগিনকে প্রাণে মেরে দিয়েছিল, আর নাগ নিজের প্রাণ বাঁচাতে না যেন কোথায় লুকিয়েছিল। এরপর প্রাসাদের সবাই দিনটি উদযাপন করতে থাকে, কারণ নাগ নাগিনের ছায়া থেকে প্রাসাদটি তখন মুক্ত হয়ে গিয়েছিল। তখন তাদের আর কোনো বিপদ ছিল না। এরপর কয়েক বছর পার হয়ে যায়। হঠাৎ আব্বার ইন্তেকাল হয়ে যায়। আমি তখনও সেই কাজই করতাম, কিন্তু একদিন এক বিষাক্ত নাগ আমাকে কেটে দেয়। শুক্রিয়া যে সেই নাগের বিষ আমার পুরো শরীরে ছড়িয়ে পড়েনি, শুধু আমার পায়ের মধ্যেই ছিল। আর আজ তাই আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছি। কিন্তু আজ যখন সাপুর এখানে এসেছিল, তো সে বুঝে গিয়েছিল যে আমাদের ঘরে কোনো নাগ লুকিয়ে আছে। তার উপস্থিতি আমিও চিনে ফেলতে থাকি। যখনই তুমি আমাকে জিজ্ঞেস করতে, আব্বা মাটিতে এই দাগগুলো কিসের, বা যখন আমি তোমাকে জিজ্ঞেস করতাম এই দাগগুলো কিসের, তো তুমি এ বিষয়ে পুরো মানা করে দিতে। তুমি তো জানতেই না যে এই দাগগুলো কিসের, কিন্তু আমি তার উপস্থিতি আর তার চিহ্ন খুব ভালোভাবেই চিনে ফেলেছি। সেই নাগ আমাদের বাড়িতেই ছিল, আর আমি তার প্রাণ বাঁচাতে চেষ্টা করেছিলাম, আর তাই কাউকে এ ব্যাপারে কিচ্ছু বলিনি। আমি তাকে 2-3 বার দেখেও ফেলেছিলাম, কিন্তু এখন সে এখান থেকে পালিয়ে গিয়েছে। জানি না প্রাসাদের লোকেরা আমার কি অবস্থা করবে। আমার ভয় যে তারা এই নাগকেও না মেরে দেয়, কিন্তু সে এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে এসেছে। হতে পারে সে নিজের শক্তি দিয়ে এই গ্রামে ধ্বংসের খেলা শুরু করে দেয়। এরপর প্রাসাদের লোকেরা এসে বলতে থাকে, আরো একবার নাগ বেঁচে ফিরতে সফল হয়েছে, কিন্তু আমরা এটাকে খুঁজে বের করবই। তুই আগের মতোই সেই নাগের প্রাণ বাঁচাতে চাস। তুই আসলে আমাদের শত্রু, আর এ কারণেই তুই নাগকে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলি।
আব্বা তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না, তারা নিজেরাই রেগে গিয়ে হুমকি দিতে দিতে সেখান থেকে চলে যায়। নাফিসা আব্বাকে সান্ত্বনা দিচ্ছিল যে এমন কিছুই হবে না, যেখানে আমরা কিছু করেই নি তাহলে তারাও আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আবার চোখে মুখেও কোনো অস্থিরতা, কোনো দুঃখ ছিল না। রাতে নাফিসা সেলাই মেশিনে সেলাই করছিল, তখনই সে আবার হঠাৎ কার উপস্থিতি টের পায়। সে দেখে সেই সুন্দর যুবক তার পেছনেই বসেছিল। নাফিসা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে বলতে থাকে, আমি তোমার সাথে শেষবারের জন্য দেখা করতে এসেছি। এই শুনে নাফিসার চোখে পানি চলে আসে। নাফিসা তাকে বলতে থাকে, তুমি কি এই গ্রাম ছেড়ে চলে যাবে? সে বলে, হ্যাঁ, আমি এই গ্রাম ছেড়েই চলে যাচ্ছি, কারণ আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। সকালে হয়তো প্রাসাদে অনেক বড় ঝামেলা তৈরি হবে, কিন্তু তুমি কি জানতে চাবে না আমি কে, আর তোমার সামনে বারবার কেনই বা আসছিলাম? নাফিসা মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিল, আর তাই সে এলেই নাফিসার অস্থিরতা বেড়ে যেত। তারপর সে নাফিসার দিকে গভীরভাবে তাকিয়ে বলতে থাকে, তুমি নিজের বাবাকে জিজ্ঞেস করো যে আমি কে। সে শুধু আমার ব্যাপারে জানেই না, আমাকে পুরোপুরিভাবে চিনেও। হঠাৎই তার কালো চোখগুলো জ্বলতে শুরু করে। হঠাৎ নাফিসার বাবা বলে ওঠে, এর ধোকায় পড়ো না মা, এ কোনো মানুষ না, বরং এইটি ইচ্ছাধারী নাগ। নাফিসা অস্থির হয়ে পিছনে ঘুরে তো দেখে আব্বা তার পিছনেই দাঁড়িয়েছিল। আর তখনই আমি তার জ্বলতে থাকা চোখগুলো দেখে অবাক হয়ে থাকি। তার চোখ রং বদলাচ্ছিল, কিন্তু সে আব্বাকে ভালোবাসার নজরে দেখছিল। তখনই সে আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, নুরুদ্দিন, তুমি আগেও আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছো, আর আজকেও তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। এজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তুমি আমার নাগিনকে বাঁচাতে পারোনি, তোমার জন্যই সে মারা গিয়েছে। কিন্তু আমি পরে জানতে পারি যে তুমি তাকে বাঁচানোর পুরো চেষ্টা করেছিলে। তোমার শরীরে আমার বিষ ছেড়ে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু তুমি বেঁচে গিয়েছো দেখে আমি খুবই খুশি। এখন আমি যাচ্ছি। তোমার এই মেয়েটি খুবই ভালো, আমি চাই তার ভাগ্যও যেন তার মতোই সুন্দর হয়। আমি তোমার সাথে যা করেছি তার ক্ষতিপূরণ তো দিতে পারবো না, কিন্তু যেতে যেতে আমি তোমার বাড়িতে একটি জিনিস রেখে যাব, যেটা তোমার আর তোমার মেয়ের জন্য খুবই উপকারে আসবে। এই বলে সে শেষবার নাফিসাকে দেখে, আর তারপর নাগের রূপ নিয়ে সেখান থেকে এমন ভাবে চলে যায় যে কখনো এখানে আসেইনি। নাফিসা সেখানে শক্ত হয়ে দাঁড়িয়েছিল, তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে সে একটি নাগ। আব্বা আমাকে নাড়া দিয়ে তার দিকে মনোযোগ স্থির করে বলে, সে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। এখন জানি না সকালে কোন বিপদ শুরু হবে, এসব তো সকালেই জানা যাবে। পুরো রাত তারা বাবা মেয়ে অস্থির হয়ে জেগে থাকে, কিন্তু সকালে তারা যে খবর পায় তাতে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রাসাদের মালিক মারা গিয়েছিল, তাকে কোনো বিষাক্ত নাগ কামড়ে দিয়েছিল। এই সংবাদ সবার জন্য অনেক বড় ছিল। তারপর সেদিন আব্বা বলতে থাকে, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। এর আগে কি সবাই আমাদেরকে দোষারোপ করে। বা খুবই চিন্তিত ছিল। নাফিসা জলদি ঘরের সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেয়। হঠাৎ তার চোখ পড়ে খুবই সুন্দর চকচকে একটি পাথরের উপর। আমি সেটি হাতে নিয়ে দেখতেই আব্বা বলে ওঠে, এটা হীরা, যেটা সেই নাগ আমাদের জন্য রেখে গিয়েছে। নাফিসার বিশ্বাস হচ্ছিল না। আব্বা সেটাকে সামলে নিজের হাতের উপর রাখে, আর তারপর সেটাকে একটি সাদা কাপড়ে পেঁচিয়ে নেয়। তারা সেই গ্রাম ছেড়ে দেয়। শহরে এসে তারা তাদের নতুন জীবন শুরু করে। সেই নাগের দেওয়া হীরা তাদের পুরো জীবনই বদলে দিয়েছিল। তার মূল্য কোটি টাকার উপরে ছিল। এতে নাফিসার আব্বার চিকিৎসা হয়ে যায়। সোহেল একটি ভালো স্কুলে ভর্তি হয়, আর নাফিসা তার নিজের একটি অনেক বড় বুটিক খোলে। সেই শহরের সবচেয়ে বিখ্যাত আর দামি বুটিক নাফিসার নামে ছিল। কেউ বলতে পারতো না যে এই মেয়েটি কখনো কোনো গরিব দর্জি ছিল, যে কিছু টাকার জন্য সবার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো।